হাই, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, যদিও দেশে রিসেন্টলি অনেক কিছুই হয়ে গেছে ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশ। এবং দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এটাই হচ্ছে প্রথম ক্লাস, যদিও এই ক্লাসটা অনেক আগে রেকর্ড করার কথা ছিল, বাট এইসব কারণে এটা হয় নাই। বাট টুডে উই আর হেয়ার টু নো অ্যাবাউট all of the things that we need to know for changing narrative style of a sentence. সো এই বিষয়টা হচ্ছে তোমাদের এসএসসি সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের 7 মার্কের জন্য থাকবে। এবং এখানে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। এবং প্যাসেজ ন্যারেশন তোমাকে যদি বুঝতে হয় প্রপারলি, তুমি যদি এটা চেঞ্জ করতে চাও, তোমাকে আসলে আগে সেন্টেন্স ন্যারেশন কীভাবে করতে হয় সেটা জানতে হবে। সো আমরা আজকে সেন্টেন্স ন্যারেশন নিয়ে ফোকাস করব। প্যাসেজ ন্যারেশন, তুমি সেন্টেন্স ন্যারেশন জানার পর প্যাসেজ ন্যারেশনের জন্য আর কিছু এক্সট্রা রুলস জানা থাকলে ইউ ক্যান ইজিলি সলভ প্যাসেজ ন্যারেশনস ফর ইউর আনসার্স। সো লেটস গেট স্টার্টেড। তো তুমি যদি ন্যারেশন সলভ করতে চাও, তোমাকে আগে থেকে কিছু নলেজ অ্যাকচুয়ালি থাকতে হবে, যেমন বেসিক ইংলিশ গ্রামারের কিছু নলেজ থাকতে হবে। ফর এক্সাম্পল, তোমাকে টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, দ্যাট উই হ্যাভ 12 টাইপস অফ টেন্সেস। এগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকার দরকার। এবং এরপর হচ্ছে তোমার টাইপস অফ সেন্টেন্স সম্পর্কে যদি আগে থেকে আইডিয়া থাকে, ইটস ভেরি গুড। যেমন এস ফার মিনিং, যেগুলো আমাদের সেন্টেন্সের টাইপস আছে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো যদি তোমার আগে থেকে জানা থাকে, বেস্ট। এরপর হচ্ছে ভেরিয়াস ফর্মস অফ ভার্ব, ভার্বের ভেরিয়াস ফর্মস আছে, যেমন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই বিষয়গুলো সম্পর্কে তোমার একটু বেসিক কনসেপ্ট থাকা দরকার। তারপর হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স জানতে হবে, একটা সেন্টেন্স কীভাবে গঠিত হতে পারে সেগুলো জানতে হবে, এবং ওখানকার কম্পোনেন্ট যেমন সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, প্রোনাউন, পারসন, দ্যাটস অল কাইন্ড অফ থিং। তুমি যদি জানো এটা অনেক ভালো হয়, যেহেতু তুমি ন্যারেশন শিখতে যাচ্ছ। এবং আমি যেহেতু প্রথমে বলছিলাম, ন্যারেশন অ্যাকচুয়ালি দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সেন্টেন্স ন্যারেশন, আর একটা কি প্যাসেজ ন্যারেশন। তোমার পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন অফকোর্স, বাট উই নো অ্যা প্যাসেজ ক্যান বি ক্রিয়েটেড উইথ সেন্টেন্স অনলি। সো তুমি যদি সেন্টেন্সের ন্যারেশনটা জানো, ইউ ক্যান সলভ ইজিলি দ্য প্যাসেজ ন্যারেশন। সো তাহলে প্যাসেজ ন্যারেশন জানার আগে তোমাদের আরও কিছু বিষয় জানা থাকতে হবে, মানে ন্যারেশনের আর কিছু বেসিক জিনিস আসে যেগুলো আমরা আজকে জানবো। এরপর আমরা সরাসরি সেন্টেন্স ন্যারেশন, অর্থাৎ টাইপস বাই টাইপ ধরে আমরা আসলে সেন্টেন্স ন্যারেশনগুলো শিখবো। এই ন্যারেশনটা শেখার আগে বা ন্যারেশন সম্পর্কে জানার আগে তোমাকে আসলে স্পিচ কী সেটা বুঝতে হবে। স্পিচ মানে একটা সেন্টেন্স বেসিক্যালি। স্পিচ বলতে আমরা বোঝাচ্ছি মানুষ যখন কথা বলে সেটা স্পিচ, এবং এই স্পিচগুলো গঠিত হয় বেসিক্যালি সেন্টেন্স দ্বারা। তো তুমি বলতে পারো স্পিচ মানে সেন্টেন্স, দ্যাটস অল, মানে থিওরিটিক্যালি আমরা এটা বলতে পারি। এবং স্পিচ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ বলতে কী বোঝাচ্ছেন? যখন হুবহু বক্তা যেরকম বলেন সেটাই যদি কেউ বলে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন আমরা যদি এখানে একটা সেন্টেন্স দেখি, যে দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, তাহলে ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ। কেননা টিচার কিন্তু হুবহু এই সেন্টেন্সটাই উচ্চারণ করেছিলেন, সুতরাং এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচ কি? যখন বক্তার কথাটা অন্য আরেকজন তার নিজের ভাষায় বলে, তখন সেটাকে আমরা বলি ইনডিরেক্ট স্পিচ। উদাহরণ দেখলে তুমি বোঝার কথা, যেমন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট দ্যাট দে শুড স্টাডি অ্যাটেন্টিভলি। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট দ্যাট দে শুড স্টাডি অ্যাটেন্টিভলি। টিচার কিন্তু বলে নাই দে শুড স্টাডি অ্যাটেন্টিভলি, টিচার বলছিল ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি। তাহলে এটা চেঞ্জ করে বক্তা আরেকজন, মানে তৃতীয় একজন ব্যক্তি যখন বলছেন, তখন কিন্তু এই সেন্টেন্সটা উচ্চারণ করছে, অ্যান্ড এটাকে আমরা বলছি ইনডিরেক্ট স্পিচ। তো তোমাকে যেটা করতে হবে, ন্যারেশনে যেটা করতে হয়, তোমাকে ডিরেক্ট দেওয়া থাকবে, মোস্ট অফ দ্য টাইম তোমাকে ডিরেক্ট দেওয়া থাকবে, ওটাকে ইনডিরেক্টে করতে হবে। আর যদি তোমাকে কখনো ইনডিরেক্ট দেওয়া থাকে, তখন সেটাকে ডিরেক্টে ট্রান্সফার করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইনডিরেক্ট টু ডিরেক্ট খুব কম সময়ে আসে। যদি তুমি ডিরেক্ট টু ইনডিরেক্ট শিখে ফেলো এবং পরীক্ষার আগে যদি কয়েকটা ইনডিরেক্ট টু ডিরেক্ট প্র্যাকটিস করে যাও, তাহলে আর কোনো ধরনের মানে কম পরিমাণের রিস্ক থাকে না, তুমি এগুলো ইজিলি পারবা। ডিরেক্ট টু ইনডিরেক্ট শিখলে কিন্তু ডিরেক্ট ইজিলি করা যায়। এখন আমরা যদি একটু দেখি ভেরিয়াস পার্টস অফ ডিরেক্ট স্পিচ, আমরা যখন একটা ডিরেক্ট স্পিচের কথা বলি তখন কিন্তু এখানে কয়েকটা পার্ট থাকে, এগুলো সম্পর্কে আমরা একটু দেখি। যেমন প্রথমত দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এই টেন্সটা যখন আমরা বলছিলাম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এটা কিন্তু একটা কথা, আবার দ্য টিচার যেটা বলছিল সেটা কিন্তু আরেকটা কথা। ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই যে ইনভার্টেড কমা দিয়ে যেই স্পিচটা বা সেন্টেন্সটা এখানে আছে, সেটাকে বলা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ইনভার্টেড কমা থাকলে ওই ভিতরের জিনিসটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, এবং এই রিপোর্টেড স্পিচ ছাড়া আরেকটা সামনে যেটা থাকে সেটাকে আমরা বলছি কি রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং
ক্লজ। রিপোর্টিং ক্লজ বিষয়টা মনে রাখতে না পারলেও তোমাকে মনে রাখতে হবে হোয়াট ইজ এ রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে তোমার ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে, যে মেন ভার্বটা থাকে, দ্যাট ইজ কল্ড এ রিপোর্টিং ভার্ব। এগুলো তোমার একটু মাথায় রাখা দরকার, তুমি একটু নোট করে নিতে পারো, অথবা একটু এদিক ওদিক নাড়াচাড়া করে তুমি বুঝতে পারো কিনা ট্রাই করে দেখতে পারো অন ইউর ওন, যাতে তুমি এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন এরপর করতে যাবে দেখবা এই বিষয়গুলো তোমার অবশ্যই জানা থাকতে হবে। এরপর আমরা যখন বলছিলাম যে তোমার ন্যারেশন জানার জন্য তোমাকে কি করতে হবে? টেন্স জানা থাকতে হবে। তাহলে টেন্স জানা থাকতে হবে কেন বলছিলাম সেটা একটু খেয়াল করো। এই যে আমরা যখন ডিরেক্ট টু ইনডিরেক্টের ন্যারেশন চেঞ্জ করি, স্পিচের চেঞ্জ করি, তখন কিন্তু টেন্সেরও পরিবর্তন হয়ে যায়। টেন্স কীভাবে পরিবর্তন হয় এটা একটু খাতায় লিখে রাখতে পারো। তুমি জাস্ট এই 3টা রুলসই মনে রাখলে এনাফ, তোমার আর কিছু লাগবে না মোস্ট অফ দ্য টাইম। সো এই 3টা রুলস একটু তুমি লিখে রাখতে পারো। প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্যাটস ইট। তারপর হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে, এগুলো থাকলে শুড, উড, কুড, মাইট, এগুলো হবে। এই জাস্ট এই মানে টেন্সের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এটাই হচ্ছে প্রাণ। তোমাকে এগুলো জানতে হবে যখন তুমি চেঞ্জ করবা। ইউ নিড টু নো দিস টেন্স টাইপ থিং। সো এটা একটু খাতায় লিখে নিজে একটু বোঝার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো। প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট। এরপর হচ্ছে রিপুটেড স্পিচের যে প্রনাউনগুলো থাকে। রিপুটেড স্পিচ মানে কি? ওই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো প্রনাউন থাকে, ওই প্রনাউনগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা এখানে আগে দেখছিলাম শিক্ষক বলছিল তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কিন্তু ইনডিরেক্ট স্পিচে গিয়ে কিন্তু তুমি শব্দটা আর পাবা না, তখন বলতে হবে স্টুডেন্টদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলছে। তাহলে না বুঝলে সমস্যা নাই, এটা আমরা করতে করতে আরও দেখবো যে প্রনাউনগুলো আছে ডিরেক্ট স্পিচে, সেগুলো কিন্তু ইনডিরেক্ট স্পিচে গিয়ে কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিভাবে চেঞ্জ হবে, কোন ওয়েতে চেঞ্জ হবে সেটা যদি আমরা একটু দেখি। রিপুটেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেই প্রনাউনগুলো থাকবে, সেটা যদি আই অথবা উই হয়, অর্থাৎ পাস্ট পার্সনের কোনো কিছু হয়, তাহলে সেটা চেঞ্জ হবে রিপুটিং ক্লসের যে সাবজেক্ট আছে সে অনুযায়ী। তাহলে আমি যদি তোমাকে এই সেন্টেন্সটা একটু দেখাই, তাহলে এই যে এটা কি? ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে দেখো সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে? সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। তাহলে ফার্স্ট পার্সন হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হবে অবজেক্ট অনুযায়ী। তাহলে দেখো এখন তুমি বলো যে এখানে অবজেক্ট কোনটা? তাহলে অবজেক্ট যেহেতু ফার্স্টে থাকে না, অবজেক্ট থাকে শেষে। তাহলে দেখো এই যে এখানে সেকেন্ড পার্সন ইউ, এটা আসলে বোঝাচ্ছে কাকে? দ্য স্টুডেন্টকে। তাহলে এটা চেঞ্জ হবে দ্য স্টুডেন্ট দ্বারা। এই জিনিসটাই হচ্ছে মূলত এখানকার বিষয়। তারপর যদি থার্ড পার্সন থাকে, এটা আসলে চেঞ্জ হয় না, থার্ড পার্সনই থেকে যাবে। যদি রিপুটেড স্পিচে ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পার্সন থাকে, তোমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন করবা, তখন কিন্তু সেটা সেম থেকে যাবে। এরপর তোমার আরও কিছু এক্সপ্রেশন থাকে, যেমন ডিরেক্ট স্পিচে কিছু এক্সপ্রেশন ইউজ হয় যেগুলো ইনডিরেক্ট স্পিচে তোমাকে চেঞ্জ করে ফেলতে হয়। এগুলো কয়েকবার পড়লে কিন্তু মনে রাখার কথা। যেমন কাম থাকলে সেটা ইনডিরেক্টে গিয়ে গো হয়, হেয়ার, দেয়ার, নাও, দেন। নেক্সট ডে থাকলে টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে হয়, টুডে থাকলে ড্যাট ডে হয়, দিস থাকলে দুস হয়। এই সবগুলো বিষয় তোমরা একটু খাতায় লিখে নাও, এগুলো জানা থাকা দরকার যাতে কোনো ধরনের ভুল তোমাদের আনসারের মধ্যে না থাকে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো তুমি যখন ডিরেক্ট টু ইনডিরেক্টে করতে যাবা, তখন তোমাকে একটা এক্সট্রা কি আনতে হবে? কনজাংশন আনতে হবে। কি আনতে হবে? এক্সট্রা একটা কনজাংশন বসাতে হবে। অর্থাৎ আমরা এখানে দুইটা পার্ট দেখছিলাম, একটা হচ্ছে রিপোর্টিং ক্লজ, তুমি যদি খাতায় লিখে থাকো ওখানে দেখো, একটা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ক্লজ এবং রিপোর্টেড স্পিচ এই দুইটার মধ্যে আমাদের সংযোগ করতে হয় কোথায়? যখন আমরা ইনডিরেক্ট করি। এখন ওই সংযোগ করতে গিয়ে আমাদের একটা সংযোজক শব্দ লাগে, সেটাকে আমরা বলছি কনজাংশন। এই কনজাংশনগুলা কোন সেন্টেন্সে আমরা কোনটা ইউজ করব সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং ক্লজে আমাদের মেন ভার্বটা থাকা হচ্ছে সেই ডট অথবা টুল থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো আসলে এটা কি হচ্ছে, যে রিপোর্টিং ভার্বে রিপোর্টিং যে ভার্ব আছে ওই রিপোর্টিং ভার্বটা আমাদের কি হবে? তাহলে এটা সেট হবে অথবা টুলড হবে, এবং কনজাংশন হবে কি? দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচ আমাদের সেটা কী হয়ে যাবে? এক্সক্লেম উইথ জয়, সরো, সারপ্রাইজ। এটা ভার্ব বুঝেই, তোমার সেন্টেন্সের অর্থ বুঝেই তোমাকে এই জিনিসটার মধ্যে কোনো একটা বসাতে হবে। তারপর আমাদের কনজাংশন হবে কিন্তু দ্যাট। অফটেটিভ যদি সেন্টেন্স হয়, আমাদের যে সেন্টেন্সটা সেটা যদি অফটেটিভ সেন্টেন্স হয়, তখন কিন্তু আমাদের হবে প্রেইট অথবা উইশড রিপোর্টিং ভার্বটা। তখন আমরা প্রেট অথবা উইশড বসানোর পর কনজাংশন কি বসাবো? দ্যাট বসাবো। ইম্পারেটিভ হলে অ্যাডভাইস, রিকোয়েস্টেড, অর্ডার্ড, কমান্ড, টোল্ড, এবং কনজাংশন হিসেবে বসবে টু, আর যদি নেগেটিভ হয় নট টু। এগুলো আমরা দেখবো, উদাহরণ সহ দেখবো তোমাদের
প্যানিক হওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে দেখব। জাস্ট এখানে কী লিখছি এটা একটু বোঝার চেষ্টা করো। ইন্টারোগেটিভ হলে আমাদের ভার্বটা হবে আস্কড এবং কনজাংশন হবে কি ইফ ওয়েদার ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড মানে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ কোয়েশ্চন করার জন্য কতগুলো যে হু, হুইচ, ওয়েন, হোয়াট এই শব্দগুলো ইউজ করতে হয়। ওই শব্দগুলো এখানে তোমার কনজাংশন হিসেবে বসে যাবে ওয়েন ইটস এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং মেইন ভার্বটা হবে কি আস্কড। লেটস সি আমরা আসলে এগুলো কি বলছি, কি বোঝাচ্ছি। দেখো আমরা একটা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বেসিক্যালি কীরকম হয়, এই যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকে, থাকলেও থাকে, না থাকলেও না থাকতে পারে, ভার্ব, এরপর এক্সটেনশন, অবজেক্ট বা আদার থিংস হইতে পারে এখানে এক্সটেনশনে, এবং এটাকে বলা হয় বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলে। অর্থাৎ কোনো একটা কিছু সাধারণত বর্ণনা করতে গিয়ে, বিবৃতি দিতে গিয়ে সেটা আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করি। ফর এক্সাম্পল, আই সেড টু হিম ইউ হ্যাভ ডান ওয়েল, আমি তাকে বললাম তুমি এটা খুব ভালোই করেছো। তাহলে এটা যদি ইন্টারেক্ট করতে যাই, দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ভার্বটা কী হবে বললাম, এই যে তোমরা এটা একটু খাতায় লিখে নিলে কিন্তু খুবই ভালো হয়। আমরা যখন এক্সাম্পল দেখবো তোমরা এখান থেকে সেটা রেফার করতে পারবা, যে এখান থেকে দেখতে পারবা আসলে কী বোঝাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমার ভার্বটা হবে সেইটা হবে টুল এবং কনজাংশন হবে ড্যাট। তাহলে আমি এই যে দেখছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং আমি এরপরে ইনডিরেক্টে গিয়ে আমি যখন ভার্বটা বসাচ্ছি সেটা হবে আই সেড টু হিম, এটা হুবহু বসে গেছে কারণ আমরা ভার্বটা এটা সেইডই রাখি অ্যাসার্টিভ সেন্টেন্সে। তারপরে কনজাংশন হচ্ছে কি ড্যাট। তোমার খাতায় দেখো, যদি লিখে থাকো ওখানে দেখো যে এটা একটা কনজাংশন ড্যাট বসবে। এরপরে এই যে ইউ এটা হচ্ছে একটা প্রনাউন। প্রনাউনটা যেহেতু সেকেন্ড পারসন, কি অনুযায়ী চেঞ্জ হবে, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অবজেক্ট অনুযায়ী দেখো আমরা এর আগে কিন্তু বলছিলাম, তুমি লিখলে ওখানে দেখতে পারো, আমরা অবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ করব। হিম, তাহলে হিমটা যখন এখানে বসাবো দ্যাটের পরে বসাবো, এটা হিম বসবে না, এটা কি হয়ে যাবে হি হয়ে যাবে। অর্থাৎ এটা যদি সাবজেক্টের জায়গায় আসছে, হিমটা কি হয়ে যাবে হি হয়ে যাবে। তারপরে ওই যে আমরা দেখো ইউ হ্যাভ ডান ওয়েল, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখো তুমি ওই যে আমরা টেন্স যখন চেঞ্জ করছিলাম ওখানে খুব ভালোভাবে লিখে আছে, যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন ফার্স্ট টেন্স, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে ওভাবে আমরা এটা বেসিক্যালি এখানে চেঞ্জ করছি। দেখো আই সেড টু হিম দ্যাট, কনজাংশন হিটা বসছে, ইউ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হি বসছে, এবং আমরা জানি ফার্স্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাড প্লাস বি3 হয়। এই যে এখানে হ্যাভ প্লাস বি3 আছে, এটা এখানে হয়ে যাবে হ্যাভ প্লাস বি3, আর সবগুলো সেম। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরকমই অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার এখানে থাকতে পারে। সেন্টেন্সটা হয়তো লম্বা হতে পারে, লম্বা হলে তোমার এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, তুমি জাস্ট এই যে সাবজেক্ট ভার্ব নিয়ে কাজ করবা, দ্যাটস অল। যদি অবজেক্ট থাকে সেটাও মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, মানে যদি প্রনাউন আর কি, প্রনাউনটা চেঞ্জ করতে হয়, সেটা তোমার তেমন পড়া হবে না। তুমি যদি ওই যে আমাদের প্রনাউন চেঞ্জিং এর যে চার্টটা দিছি ওটা যদি ভালো করে বুঝে থাকো। এরপরে আমরা যদি ইন্টারোগেটিভ কোয়েশ্চন দেখি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্ন করা। আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করে প্রশ্ন করতে পারি সেগুলোকে আমরা বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটার স্ট্রাকচারটা বেসিক্যালি কি হয়, এটার স্ট্রাকচার আসলে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, আর এটা শুধু অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হতে পারে, সে কারণে আমি এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। ডাব্লিউএস ওয়ার্ড থাকতে পারে, নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, ইটস এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা হয়তো অবশ্যই চিনো, যেহেতু কলেজে উঠছো, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার কথা, মানে এটা একটা কোয়েশ্চন হয়, শেষে একটা কোয়েশ্চন মার্ক থাকে, দ্যাটস অল। এখন মনে করো আমি একটা এই সেন্টেন্সটা বললাম যে আই সেড টু হিম, এটা রিপোর্টিং ক্লজ, এখানে মেন রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। তারপরে ইজ হি এ ডক্টর, সে কি একজন ডক্টর, তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্ট অবজেক্ট। তাহলে এখানে দেখো এই পুরো জিনিসটা, এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট, কিন্তু এটা তোমার এখন বোঝার দরকার নেই। যাই হোক, ইজ হি এ ডক্টর, তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, দেখো আমার ভার্বটা কি হবে, তুমি যদি চার্টটা ওখানে একটু খেয়াল করো, তোমাকে আমি লিখতে বলছি, ওখানে দেখো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্বটা হবে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে কিসে, আস্কডে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আই আস্কড, সেইটা কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে। কেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কাকে আস্ক করছি, হিম, তাহলে হিম বসে যাবে। এখন দেখো, এখন তুমি যদি কনজাংশনের ওখানে দেখো, কনজাংশন ওখানে দেখো ইফ অথবা ওয়েদার অথবা ডাব্লিউএস ওয়ার্ড, আমি তোমাকে একটু দেখাই, এই যে দেখো এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বটা হবে আস্কড এবং কনজাংশন হবে ইফ, ওয়েদার অথবা ডাব্লিউএস ওয়ার্ড। ইফ অথবা ওয়েদার কখন হবে, যখন ডাব্লিউএস ওয়ার্ড থাকবে না, যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বসবে। তাহলে সিম্পল, এখানে যেহেতু কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই, আমি বলবো এখানে একটা ইফ অথবা ওয়েদার বসবো, আমি ওয়েদার বসালাম, সমস্যা নাই, তুমি চাইলে ইফও বসাতে পারো। তারপর সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন, তাহলে নো চেঞ্জ, আমি হি বসাই দিব। এখন দেখো এটা হচ্ছে ইজ, হি ইজ এ ডক্টর আছে না,
তাহলে হি ইজ এ ডক্টর এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে হি ওয়াজ এ ডক্টর। কেন বলতে পারবা? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। বুঝা গেছে? এটা জাস্ট আমরা ইজটাকে ওয়াজ বসাই দিচ্ছি। একটা জিনিস খেয়াল করো, হি কিন্তু এখানে পরে আছে, কিন্তু ওয়াজের আগে আমরা হি বসাই দিছি। এটা রিজন হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা কোয়েশ্চন, কিন্তু এটা এখানে হয়ে যাবে অ্যাসার্টিভ টেন্স সেন্টেন্স, অথবা এখানে আমরা কি ব্যবহার করতে পারবো না, কোয়েশ্চন ব্যবহার করতে পারবো না। সো দ্য ইনডিরেক্ট স্পিসিস আই আস্কড হিম ওয়েদার হি ওয়াজ এ ডক্টর। আচ্ছা, আমি যদি বেশি স্পিডে কথা বলি মনে হয়, তোমরা চাইলে স্পিড একটু কমাই দিতে পারো, কমাই দিয়ে দেখতে পারো। তারপর এরপর হচ্ছে আমরা যদি আরেকটা দেখি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, যেমন হি সেড টু হার হু আর ইউ, তাহলে হু হচ্ছে একটা ডাব্লিউএস ওয়ার্ড অফকোর্স, তাহলে আমরা আক্স বসালাম, এটা বললাম, হার বসালাম, এরপর হু আছে হু বসালাম, এরপরে জাস্ট আমি সাবজেক্ট আগে নিয়ে আসবো, সাবজেক্ট ইউ মানে কাকে বোঝাচ্ছে, এই যে অবজেক্টকে বোঝাচ্ছে, হারকে বোঝাচ্ছে। সো হারটা সাবজেক্ট হয়ে কি হয়ে যাবে, শি হয়ে যাবে। খুবই ইজি। হার কি হয়, সাবজেক্টের বসলে শি হয়। তারপরে আরটা কি হয়ে যাবে, ওয়াস হয়ে যাবে, কারণ প্রেজেন্টে আর হয় এমিসার আর ফার্স্ট হয় ওয়াস ওয়ার। সি যেহেতু বসছে সে কারণে আমরা এখানে ওয়াস বসায় ফেলবো। যদি এগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা তুমি এখানে কোনো কিছু না বুঝো, জাস্ট একটু নোট করে রাখো, যে একটু খাতায় নোট করে রাখো, এবং ক্লাস শেষে তুমি যদি ক্লাসটা কমপ্লিটলি দেখে ফেলো, তারপর যদি তোমার এই প্রবলেমগুলো থেকে যায়, তুমি প্লিজ এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই ওখানে আনসার দেবো। এরপর আমরা যদি দেখি অবজেক্টিভ সেন্টেন্স, 3 নাম্বার সেন্টেন্স, যেটা হচ্ছে আমরা স্ট্রাকচারটা দেখতে পারি, মে দিয়ে স্টার্ট হয়, তারপর সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এক্সটেনশন থাকে, খুবই সিম্পল সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স প্রার্থনামূলক বাক্য বলা হয়, কোনো কিছু উইশ করে প্রার্থনা করে সেরকম জিনিস বোঝালে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলতে পারি। যেমন আমরা বলতে পারি মাই মাদার সেড, আমার মা বলেছিল, মে গড ব্লেস ইউ, অথবা মে আল্লাহ ব্লেস ইউ বলতে পারি। তাহলে মে গড ব্লেস ইউ এই জিনিসটা যখন আমরা দেখছি, এটা একটা কি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে বলছিলাম, দেখো ওই যে চার্টে দেখো, যখন অবজেক্টিভ সেন্টেন্স হবে তাহলে আমার ভার্বটা হবে ফ্রেইট অথবা উইশড। তাহলে দেখো মাই মাদার সেডের জায়গায় কি হয়ে গেছে, ফ্রেইট হয়ে গেছে। ওয়াই? বিকজ ইটস অবজেক্টিভ সেন্টেন্স। তারপর কনজাংশন কি আসবে, দ্যাট আসবে। মনে রাখবো সবসময় একটা ভার্ব থাকবে আর একটা কনজাংশন থাকবে। এরপরে সাবজেক্ট বসবে, এখানে মে গড ব্লেস ইউ, এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে গড, তাহলে গড বসবে। ওই মে থাকলে কি হবে, মে থাকলে মাইট হবে। দেখো ওই যে সেন্টেন্সের ওখানে দেখো 3 নাম্বার রোতে মে, ক্যান, শ্যাল, উইল এগুলো থাকলে মাইট, কুড, শুড, উড হয়ে যাবে। তাহলে এগুলো মাইট বসালাম। ব্লেস, এই যে ইউ আছে, ইউ প্রনাউন আছে, তার মানে কি অনুযায়ী চেঞ্জ হবে, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে কিন্তু অবজেক্ট নাই। মাই মাদার সেড কাকে বলছিল এটা বলা নাই, কিন্তু মাই মাদার যেহেতু বলছে তাহলে অবশ্যই এখানে মি হবে। মাই মাদার সেড টু মি, এটা ধরে নিতে হয়, যদি না দেওয়া থাকে এটা ধরে নিতে হয়। তাহলে এই জন্য আমরা এখানে বসালাম, ইউটা কি অনুযায়ী চেঞ্জ হয়েছে, মি অনুযায়ী। তাহলে এখানে যেহেতু অবজেক্ট, এখানে যেহেতু অবজেক্ট, তাহলে সেম মি আমরা বসাই দিব। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখি, আদেশ অথবা নির্দেশমূলক বাক্য। আদেশ অথবা নির্দেশমূলক বাক্য সাধারণত গঠিত হয় ভার্ব দিয়ে গঠিত হয়, কিন্তু সাবজেক্টটা এখানে উল্লেখ থাকে না। তবে ধরে নিতে হয় এখানে সাবজেক্টটা আছে, সেটা হচ্ছে ইউ। তাহলে এটা কি বলা হয়, ইউকে সাবজেক্ট বা সাইলেন্ট সাবজেক্ট বলা হয় এটাকে। সাধারণত ভার্ব এবং অবজেক্ট এবং এক্সটেনশন দিয়ে সেন্টেন্সটা গঠিত হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বোঝায়, কাউকে নির্দেশ দিচ্ছে, হুকুম দিচ্ছে, সেরকম বোঝালে। যেমন দ্য সেড টু মি কাম এগেইন ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এই জিনিসটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে তুমি কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাবা, তাহলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ভার্ব হিসেবে বা রিপোর্টিং ভার্ব হিসেবে বসে টুল্ড বসতে পারে, তারপরে অর্ডার বসতে পারে, কমান্ড বসতে পারে। তাহলে অর্ডার, কমান্ড, অ্যাডভাইস এগুলোর কিন্তু মিনিং আছে। অর্ডার মানে হচ্ছে আদেশ দেওয়া, তারপরে কমান্ড নির্দেশ দেওয়া, তারপর হচ্ছে তোমার অ্যাডভাইস উপদেশ দেওয়া। এখানে আসলে কি বলছে, এখানে আসলে কাম এগেন মানে কি নির্দেশ উপদেশ এরকম কিছু বোঝাচ্ছে। তুমি যদি সেটা ধরতে না পারো, ইজিলি একটা টুল বসাই দিবে, হয়ে যাবে। দ্য টুল্ড মি বসালাম। এখন দেখো কনজাংশনের জায়গায় আমরা টু অথবা নট টু বসাতে পারবো, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা একটা কি সেন্টেন্স, নেগেটিভ না, এখানে কোনো নট নাই, সুতরাং আমরা এখানে টু বসাবো, তারপরে সরাসরি ওখানে যেটা আছে সেটা বসাই দেব। দ্য টুল্ড মি টু কাম এগেইন, শেষ। তারপর একটা যদি আমরা দেখি, ফাদার সেড টু দ্য সান, ফাদার তার ছেলেকে বলেছিল ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ গরমের মধ্যে দৌড়াদৌড়ি করিও না। তাহলে ডু নট, এখানে নট আছে, সুতরাং এখানে দেখো ফাদার এখানে কিন্তু বোঝাচ্ছে এটা অ্যাডভাইস দিচ্ছে, সেই কারণে আমরা ভার্বটা সেডকে কি করলাম, অ্যাডভাইস দিলাম। বলছিলাম যদি সেটা তুমি বুঝতে না পারো তাহলে এটার মতো টুল বসাই দিলেও এনাফ। তারপরে ফাদার অ্যাডভাইস দ্য সান, তাহলে কি হবে, টু এর জায়গায় নট টু হবে রান ইন দ্য সান।
এই সিম্পল, এটা সব আমার মনে হয় সবচেয়ে ইজি, এটা জাস্ট অ্যাডভাইস, কমান্ড, অর্ডার এগুলো বুঝতে পারলে। এরপর আমরা যদি দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স একটু মাথায় রাখবা, এখানে সর্বশেষ একটা কি থাকে, এক্সক্লেমেশন মার্ক থাকে এবং এর আগে কিন্তু থাকে ভার্বটা। সো এটা স্টার্ট হয় হোয়াট অথবা হাউ দিয়ে এবং অ্যাজেক্টিভ থাকে মাঝখানে, এরপর হয় সাবজেক্ট, হোয়াট অথবা হাউ অ্যাজেক্টিভ সাবজেক্ট, এরপরে থাকে ভার্বটা। তাহলে এভাবে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা গঠিত হইতে পারে। এবং আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্বটা হয় কি, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এক্সক্লেম উইথ সরো। তাহলে এটা সেন্টেন্সের অর্থ বুঝেই বসাতে হয়। যেমন এখানে বলছে যে শি সেইড হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, তাহলে এটা খুশি হয়ে বলছে যে কত সুন্দর না ছবিটা। তাহলে শি এক্সক্লেম উইথ জয়, সে খুশি হয়ে বলল যে কি বললো, তারপরে আমরা একটা কনজাংশন বসাবো দ্যাট, এটা কিন্তু দ্যাট বসে, তোমরা একটু চার্টে দেখলে বুঝতে পারবা। দ্য পিকচার, এখন দেখো এখানেই হচ্ছে মেইন কাহিনীটা, এখানে এরপরে ডেটের পরে মেইন কাহিনীটা করতে হবে। মাথায় রাখবা তোমাকে এখানে যে সেন্টেন্সই দেওয়া থাকুক না কেন, অর্থাৎ যেই টেন্সে এখানে দেওয়া থাকুক না কেন, তোমার কিন্তু যে মনে করো এখানে অফটেটিভ সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যেটাই দেওয়া থাকুক না কেন, তোমার কিন্তু ইনডিরেক্ট স্পেসে সেটাকে অবশ্যই কি করে ফেলতে হবে, তোমাকে অ্যাসারেটিভ সেন্টেন্স করে ফেলতে হবে। যেমন দেখো এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু এটা এখানে এসে অ্যাসারেটিভ হয়ে গেছে। কীভাবে হয়েছে, এই যে সাবজেক্ট আগে বসছে, তারপর ভার্ব বসছে, দ্য পিকচার, এরপর কিন্তু ওয়াস হয়েছে, কেন বলো তো, কারণ ইস হচ্ছে প্রেজেন্ট, এটার ফার্স্ট হচ্ছে ওয়াস, অর্থাৎ এটা আমরা ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় চেঞ্জ করে ফেলি, আশা করি বুঝছো। এরপর বেরিটা আসছে হচ্ছে মূলত হাউ এর জন্য, হাউ থাকলে মূলত তুমি এখানে কি ইউজ করতে পারো, বেরি ইউজ করতে পারো। এরপরে বিউটিফুল। আরেকটা যদি দেখো, হি সেড হোয়াট এ নাইস স্ট্রাকচার ইট ইজ, তাহলে এটাও সারপ্রাইজ হয়েছে না, যে কি সুন্দর একটা স্ট্রাকচার এটা। তাহলে এটা বলতে পারো হি এক্সক্লেম উইথ সারপ্রাইজ, সে আশ্চর্য হয়ে বলল দ্যাট, কি বলল, দ্যাট। তাহলে এই যে ইট ইজ সাবজেক্ট এবং ভার্ব, এটা বসে যাবে, ইট ওয়াজ হবে, কারণ ইট ইজ হচ্ছে প্রেজেন্ট, ইট ওয়াজ হচ্ছে পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে এ ভেরি নাইস হয়েছে কেন জানো, কারণ ওয়াট আছে, এ ভেরি তাকে হচ্ছে যখন ওয়াট থাকবে, হাউ থাকলে তখন আমরা ভেরি বসাই। তাহলে এই যে এ ভেরি নাইস স্ট্রাকচার, সিম্পল, এতটুকুই। সো এই হচ্ছে তোমাদের ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে যতগুলো বিষয় জানা থাকা দরকার। যদি তোমরা কোনো একটা পার্ট, কোনো একটা টাইপস অফ সেন্টেন্স না বুঝো, ওটা আবার দেখো, তাও যদি না বুঝো কমেন্টে জানাও, আমি অবশ্যই ওখানে তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। এবং এরপরের ক্লাসে কিন্তু আমরা তোমার প্যাসেজ ন্যারেশনে কমপ্লিটলি পারার জন্য, কমপ্লিট ফুল 7 মার্ক তোলার জন্য যা যা রুলস তোমার জানা থাকা দরকার, সেগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, অর্থাৎ এরপর ভিডিও ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো স্টে টিউন, গড ব্লেস ইউ।